কি খবর তোমাদের, ভালো আছো? আজকের ভিডিও কিন্তু মিস করা যাবে না, কারণ আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ফোন রয়েছে যার জন্য অধীর আগ্রহে আপনারা ওয়েট করছিলেন। আর এটা হচ্ছে অনর 600 সিরিজের ডিভাইস 600 প্রো। বাংলাদেশে অফিসিয়ালি অনর 600 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আমার হাতে রাইট নাও রয়েছে 600 প্রো। জাস্ট এটা লুকটা দেখুন, কোন লেভেলে ফ্লেক্স নেওয়া যাবে বুঝতে পারছেন তো? বলা লাগবে না কি আপনি ফ্লেক্স নিতে পারবেন, ওটা আপনি দেখেই বুঝে ফেলছেন। বাট এটা কি 600 লাইট, এছাড়াও 600 সব কিছু মোটামুটি দেশের মার্কেটে অনর অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এর নারী নক্ষত্র এভরিথিং সব কিছু দেখবো যে সব কিছু মিলে কেমন। বাই দ্য ওয়ে, ফার্স্ট অফ অল স্মার্টফোনটার মানে হ্যান্ড ফিল অ্যান্ড সাইজটা এত বেশি ভালো লাগবে আপনাদের। দ্বিতীয়ত, এটার মাঝে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে। এখানে যে তিনটা ক্যামেরা সেট আপ দেখছেন, তিনটাই কাজের। এর মাঝে একটা আবার টেলিফটো জুম লেন্স, যেখানে 3.5x পর্যন্ত আপনি অপটিক্যালি জুম পাবেন। তাছাড়াও 7000 mAh এর ব্যাটারি রয়েছে, বিশাল বড়সড় ভেপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। তো সবকিছু মিলে টোটালি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে নিজেকে দাবি করতে পারছে। বাট সবগুলোর রেজাল্ট কি ভালো আছে সেই বিষয়টাই আমাদের ফাইন্ড আউট করে দেখতে হবে, রাইট? সো যেটা আমি বলছিলাম, স্মার্টফোনটার সাইজটা অনেক বেশি বড় না। সাইজটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়। যদি আমি ডিসপ্লে সাইজটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, 6.57 ইঞ্চ। সো বুঝতেই পারছেন স্মার্টফোনটার সাইজটা কেমন হতে পারে। এই ফোনটা এক হাতে নিয়ে খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। এই ফোনটার বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, রিয়ারে ফাইবার প্যানেল রয়েছে, আর বডিতে আমরা 3.5mm হেডফোন জ্যাক তো পাইনি, বাট এছাড়া সমস্ত পোর্টস বাটন রয়েছে, পাশাপাশি একটা এক্সট্রা বাটন রয়েছে। এখন এই যে বাটনটা, এটা আবার এআই বাটন হিসেবেও কাজ করে, এমনকি এটাকে ক্যামেরা বাটন হিসেবেও ব্যবহার করা যায়। তবে এটা কাস্টমাইজেবল রয়েছে। আইআর ব্লাস্টার সেন্সর, রিমোটের কাজ তো করবে, পাশাপাশি এটা IP68 অ্যান্ড 69K রেটিং রয়েছে। সো ইন্ডাস্ট্রি লিডিংই বলা যায় এই জায়গাটাতে। আই হোপ এর বিল্ড ম্যাটেরিয়ালস বা ডিউরেবিলিটির জায়গাটা বেশ ভালোই করছে। তবে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা তো পুরোই একদম ইন্সপায়ার্ড, সেটা দেখলেই আমরা বুঝতে পারছি, সেই সাথে কালারও। সে যাই হোক না কেন, একটা বিষয় নিয়ে বলতেই হবে, তা হচ্ছে স্মার্টফোনের বেজেল এরিয়া অনলি 0.98 মিলিমিটার থিকনেস। এর একদম চারিপাশে সব জায়গায় একই রকম, সুপার সিমেট্রিক্যাল। আমার মনে হয় না বাংলাদেশে এর রেঞ্জে কোনো অফিসিয়াল ডিভাইস এমন লোকে পাবেন, বা এরকম ডিসপ্লের কোনো অফিসিয়াল ডিভাইস অ্যাভেলেবল আছে, নেই বোধ হয়। এনিওয়ে, আমরা শুরুতে কথা বলবো এই স্মার্টফোনের ক্যামেরা নিয়ে, এবং অনর এটাকে আসলে একটা ক্যামেরা স্মার্টফোন হিসেবেই তৈরি করছে। রিয়ার প্যানেলে আমরা 200 মেগাপিক্সেলের মেইন শুটার দেখছি, 1/1.4 ইঞ্চ সাইজের। এর পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের 3.5x অপটিক্যাল জুম সহ একটি জুম লেন্স। এরপরে রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। অনর 500 প্রো চাইনিজ এডিশন একটা ফোন পাওয়া যায়, কিন্তু গ্লোবালি না, চাইনিজ। ওই ডিভাইসটার সাথে ক্যামেরা সেটআপ কিন্তু মিলছে, এমনকি এসওসিও মিল রাখে, তবে ওটা ডিজাইন ডিফারেন্ট। এবার যদি স্মার্টফোনটার ছবির কাছে আমরা আসি, মেইন ক্যামেরায় তোলা ছবিগুলোর কালার একুরেসি কতটা বেটার, অলমোস্ট একুরেট কালার দিচ্ছে কিন্তু এই স্মার্টফোনটি। হ্যাঁ, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। সেই সাথে ডিটেল খুবই ভালো, খুবই ভালো। এমনকি ছবিগুলো আপনি জুম করলে, নর্মাল ক্যামেরার ছবিগুলোকে যদি আপনি জুম করতে চান, সেই ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, কারণ সেখানেও আমরা ডিটেলস হারাতে দেখছি না। তাছাড়া ডাইনামিক রেঞ্জ ভালো, হেভি হার্শ লাইট, লো লাইটের দিকে আমরা ছবি তুলে দেখেছি, সেগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। এক্সপোজার কন্ট্রোলিংও দুর্দান্ত করছে কিন্তু এই ডিভাইসটা। প্রায় প্রত্যেকটা ক্লিকের ছবিতে আপনি লাইভলি একটা ফিল পাবেন। লো লাইটেও কিন্তু এর পারফরমেন্স ছিল দুর্দান্ত, বিশেষ করে হেভি হার্শ লাইটকেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে। কালার টোনের জায়গাটা খুব সুন্দর, অর্থাৎ ডে লাইটের তুলনায় এখানে কালারটা কিছুটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, আর কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়ে, কিন্তু সেই ছবিগুলো বরং দেখতে আরো বেশি ভালো লাগে। নয়েজ রেডার দেখা তেমন একটা পাওয়া যায় না। অফকোর্স প্রসেসিং এর মাধ্যমে কিছুটা কাট করে এবং তাতে করে একটু সফট হয়, কিন্তু স্টিল এই ছবিগুলো একদম সোশ্যাল মিডিয়ার জন্য প্রপারলি রেডি। এবার যদি স্মার্টফোনটার ফোকাল লেন্থগুলো আমরা দেখি, 16mm, 18mm, তারপরে রয়েছে 24, 28, 35, এরপরে 48, দেন 50mm, দেন হচ্ছে গিয়ে 80mm, তারপরে একদম 160mm। যেখানে গেলে পরে আমরা ডিজিটালি জুম পাবো। এখন এই ডিজিটাল জুম নিয়ে যদি ফার্স্টে বলি, এটা অপটিক্যালের পরে কিছুটা গিয়ে ডিজিটাল করছে, কিছুটা না অনেকটাই। সো যেটা হয়, যে ধরনের সাবজেক্ট ও খুব ভালো করে চিনে, লাইক সেটা হতে পারে ধরুন যে কোনো একটা গাছ বা কোনো একটা বিল্ডিং, এই ধরনের ছবিগুলো ক্লিকের পরে খুব সুন্দরভাবে প্রসেস করে। কিন্তু ক্রিটিক্যাল জায়গার ছবিগুলো তুলতে গেলে পরে তখন আর খুব ভালো করে ধরতে পারে না, একটু অয়েলি পেইন্টেড লাগে। বাট আপনি 3.5x পর্যন্ত একদম অপটিক্যালি জুম পাচ্ছেন, দ্যাট মিনস আপনি লসলেস জুমে ছবি তুলতে পারবেন, এবং সেই ছবিগুলোর শার্পনেস, ডিটেল কিন্তু অন পয়েন্টেই থাকে। কালার কম্পেয়ার করতে গেলে একদম মেইন ক্যামেরার মতো না, একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছে, বাট এটার ছবিও দেখতে যথেষ্ট ভালো লাগছে। তাছাড়া আসল মজা পেয়ে যাবেন আপনার পোর্ট্রেটে। বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x, 1.5x, 2x, 3.5x অ্যান্ড 7x আপনারা ছবি তুলতে পারবেন। টু বি ভেরি অনেস্ট, যারা পোর্ট্রেট লাভার রয়েছেন, এই স্মার্টফোন হাতে পাওয়ার সাথে সাথে আপনি কয়েকটা ছবি তুলে ফেলবেন ধাপা ধাপ, এরকম শিওর। এটার পোর্ট্রেট লো লাইট এবং ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে, সব কন্ডিশনে বেশ
দারুণ আসে। তাছাড়াও আমি দেখলাম এখানে কিন্তু বেশ কিছু ফিল্টার্স রয়েছে যেগুলো ইউজ করে একটু ডিফারেন্ট কালার টোন নিয়ে আসা যায়। তবে পোর্ট্রেটের প্রসঙ্গে বলতে গেলে হাইয়েস্ট ফোকাল লেন্থের ছবিগুলো অলমোস্ট লাইক মিররলেস টাইপের ক্যামেরার মতোই লাগে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস এবং সাবজেক্ট সেপারেশন সবকিছু মিলে কিন্তু একদম ওরকম ন্যাচারাল একটা ভাইব দিতে পারে। ছবিতে একটু আর্টিফিশিয়াল ট্রিকনেস লক্ষ্য করবেন, লাইক সেটা ফেসের দিকে একটু স্মুথ করার প্রবণতা আছে, কালারটা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে, একটু ব্রাইট করার প্রবণতা আছে, যদিও সেগুলো দেখতে ভালো লাগে। মানে দেখা যায় কি আমরা হয়তো বা এই ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেই আপলোড করি, এমন না যে বড় বিলবোর্ড বানাই। তো সেক্ষেত্রে মানুষজন চায় একটু রেডি টাইপের ছবি, সো ও আসলে রেডি টাইপের ছবি দিচ্ছে। এখন যদি একদম টোটালি ন্যাচারাল চান সেই ক্ষেত্রে আপনি এখানে বিউটিফিকেশন বা অন্য মোডগুলো অফ করে রাখবেন, ফিল্টার তখন অলমোস্ট ন্যাচারাল ছবি পাবেন, তাও অলমোস্ট একদম ন্যাচারাল ছবি পাবেন না আর কি পোর্ট্রেটের ক্ষেত্রে। এবার যদি আসে আলট্রাওয়াইড শুটারটাও কিন্তু বেশ ভালো করছে। আর ভালো বিষয় হচ্ছে এই আলট্রাওয়াইড শুটারটাতে আবার অটোফোকাস সাপোর্ট করে, তার মানে আপনি এটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। অনেক স্মার্টফোনে আমরা দেখতে পাই 2 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারের জন্য আলাদা একটা লেন্স দেওয়া হয়, ভাই কোনো দরকার নেই, বরং এইটা তার চাইতে মাচ বেটার রেজাল্ট দেয়। তবে আলট্রাওয়াইডের ছবিগুলো কিন্তু দুর্দান্ত আসছে এই ডিভাইসে, শুধুমাত্র ডে লাইটে বা প্রপার লাইটে এমন না, আলো কম থাকলেও সে কিন্তু ভালো ছবি দিতে পারে। হ্যাঁ, আলো কম থাকলে তখন কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে, ডিটেলের পরিমাণ হারায়, এটা সত্যি কথা, কিন্তু ছবিগুলো ইজিলি ইউজেবল। আর ডে লাইটের ছবি ডিটেলস যেমন ভালো, অলমোস্ট কালারটাও আপনি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ারেবল বলতে পারেন। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের মেইন ক্যামেরা 4K 60 FPS এ এবং EIS OIS বোথ কাজ করছে, তো স্ট্যাবিলিটি ভালো পাবেন। তবে ভিডিওতে আমি একটু ফোকাস হান্টিং করতে দেখছি, কিছুটা রোলিং শাটারের ইস্যু আমি ফেস করছি, তবে এটা আমার মনে হয় আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। এছাড়া বাকি বিষয়বস্তু মোটামুটি ঠিকই আছে, ভিডিও যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেলড। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। রাইট নাও ভিডিও রেকর্ড হচ্ছে 4K 30 FPS এবং এটাই সর্বোচ্চ। সেই সাথে আপনি যে সাউন্ডটা পাচ্ছেন ওটাও রেকর্ড হচ্ছে কিন্তু এই স্মার্টফোনের ইন্টারনাল মাইক্রোফোনে। হ্যাঁ, সো সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন। আমার কাছে কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছিল, আমি এর আগেও টেস্ট করেছি। আর ভিডিওটা আমার মনে হয় ভিডিওটা আরেকটু বেটার হতে পারতো, একটু হার্শ লাইট কন্ট্রোলিংয়ে একটু ইস্যু আছে, যেখানে আমরা রিয়ার প্যানেলের ক্যামেরাটা আরও বেশি বেটার পেয়েছিলাম। অলরাইট, সো অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এইটা ক্যামেরার জন্য যথেষ্ট ভালো করছে এবং ক্যামেরাতে আমার মনে হয় না যে আপনারা অসন্তুষ্ট হতে পারবেন। লাস্ট সেই ওদের অনার 200 সিরিজের কথা মনে আছে, এখনও ক্যামেরাতে বলা যায় অ্যারাউন্ড 30 to 35K এরকম প্রাইস সেগমেন্টের একটা ক্যামেরা কিং স্মার্টফোন। এই ফোনটার দাম মোটেই ওই কাতারের না, অনেক বেশি, এবং সেই জায়গার কম্পিটিটরদেরকেও ইজিলি হেড টু হেড কম্পিটিশন দিতে পারে। অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতো এই ফোনটাতেও বেশ কিছু AI ফিচার্স রয়েছে, এমনকি ডেডিকেটেড একটা বাটনই আমরা দেখছিলাম। এই স্মার্টফোনটা সরাসরি স্ক্রিন রেকগনাইজ করতে পারে এবং সামারি ক্রিয়েট করতে পারে, অর্থাৎ স্ক্রিনে কি রয়েছে সেটা একটা সামারি আপনাকে দিতে পারে। পাশাপাশি প্রি ইনস্টলড জেমিনাই তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা এখানে কিন্তু ইমেজ টু ভিডিও 2.0 পেয়ে যাচ্ছেন এখন, যেটার কোয়ালিটি আগের চাইতেও বেটার। সো এখন আপনি চাইলে খুব সহজেই যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারেন খুব সহজেই। তবে চেহারা একদম পারফেক্টলি ধরে রাখতে পারে না, যা দেখলাম চেহারা অনেক সময় চেঞ্জ করে ফেলতে পারে। আর এই ফিচার কতদিন নাগাদ আপনি আসলে ফ্রি ব্যবহার করতে পারবেন সে ব্যাপারটাও আমি শিওর না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনের দাম কি আমি বলছিলাম? আচ্ছা, যদি না বলে থাকি 5টা নয়, হিসাব করতে থাকেন। পরবর্তী বিষয়ে যাচ্ছি, এই স্মার্টফোনের ডিসপ্লে। এখানে আমরা ডিসপ্লে হিসেবে দেখছিলাম 6.57 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, যার বেজেল এরিয়া সুপার ন্যারো এবং ডিসপ্লেটা জাস্ট ওয়াও, তাকায় থাকতে মন চাবে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে, আমরা টেস্ট করে দেখেছি, মোস্টলি 120 হার্টজেই পুশ করে, 10 to 120 হার্টজ। তবে এই ফোন আমরা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করতে গিয়ে দারুণ মজা পাইছি, কারণ এটার ব্রাইটনেস ইনসেন লেভেলের। আপনি ইনডোরে তো খুব ভালো পাবেনই, হার্শ লাইটের নিচে, এমমনকি ডিরেক্ট সানলাইটেও এটা ব্যবহার করতে একদম স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন, সে যদি কিনা আপনি সানগ্লাসও পরে থাকেন। এইটার পিক ব্রাইটনেস 8000 নিটস। 8000 নিটস, এত বড় নিটসের কোনো ডিসপ্লে এর আগে মনে হয় আমি পাইনি। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, HDR সার্টিফাইড, এবং এই ডিভাইসের মিনিমাম ব্রাইটনেস আসতে পারে কিন্তু 1 নিটসে। এটা টাচ রেসপন্স ভালো, এমনকি হাই রিফ্রেশ রেটেও কোনো আমরা সমস্যা পাইনি। আর সেই সাথে এটার সাইজটা আমার কাছে স্ট্যান্ডার্ড লাগছে, বাট আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হয় যে আর একটু বড় ডিসপ্লে হলে সুবিধা হতো। এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এর বাইরে আমি ডিসপ্লে নিয়ে কমপ্লেনের সুযোগ দেখছি না আসলে। আউট অফ দ্য বক্স স্মার্টফোনটা রান করে ম্যাজিক OS 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। 6টা মেজার আপডেট পাওয়া যাবে, সো এইটা একটা ভালো ক্লেম। আপনি যদি 6টা মেজার আপডেট পান দেন ডেফিনেটলি এটা হিউজ। স্ন্যাপড্রাগন 8 Elite রয়েছে, 3nm এর SoC আর LPDDR5X এর RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। আর এই স্মার্টফোনটাতে অনার 5D VC কুলিং সিস্টেম ব্যবহার করছে, যা যথেষ্ট বড় সড়ো সাইজের। এখন এই SoC সম্বন্ধে আপনারা খুব ভালো করেই জানেন, এটাও একটা ফ্ল্যাগশিপ চিপ। এর আগে আমরা বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার করেছি লাস্ট ইয়ারে। সো এই স্মার্টফোনটা থেকে আপনারা একেবারে ফ্ল্যাগশিপ লেভেল বা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের একটা পারফরমেন্সে আশা করতে পারেন, এবং ওদের ইউআইও যথেষ্ট ভালো পারফর্ম করছে। নর্মালি রেগুলার ব্যবহারে আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনি কোনো ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করছেন না। অফকোর্স এটাও আপনাকে একদম টপ নচ ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই ডেলিভার করবে। এখন কারো কাছে মনে হতে পারে আমি যদি এটাকে কম্পেয়ার করি স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর সাথে, তাহলে কেমন হয়?
স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর সাথে যদি কম্পেয়ার করেন দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় হেড টু হেড দিচ্ছে, বেশ কিছু জায়গায় আবার 8 Elite এগিয়ে আছে। তবে র্যামের ব্যাপারটা ভালো যে এলপিডিডিআর 5X, কিন্তু স্টোরেজ টাইপটা অবশ্যই 4.1 আর 4.0 এরকম কিছু থাকা উচিত ছিল, যে জায়গাটায় আমরা কমতে দিচ্ছি 3.1 নিয়ে। মানে এরকম টপেস্ট জিনিসের সাথে টপেস্ট ওরকম স্টোরেজ টাইপই দরকার ছিল। সেক্ষেত্রে ওভারঅল সব কিছু মিলে একদম ওর পিক পারফরমেন্সটাই আমরা আসলে ডেলিভার করতে দেখতাম। মাল্টিটাস্কিংয়ে স্মার্টফোন খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখতে পারছে, আপনি একটা টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখুন একদমই সুপার ফাস্ট, এমনকি অনরের অন্য ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো রয়েছে ওই টাইপের একটা আপনাকে ফিল দিবে। এই ফোনের সাথেও বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে, তবে এর ম্যাক্সিমামই হয়তো আপনাদের কাজে লাগবে, জানা লাগবে ইনস্টল করে নিন। নর্মালি ইউজে এই স্মার্টফোনকে আমি অতিরিক্ত গরম হতে দেখিনি, তবে লং টাইম ক্যামেরা অন করে রাখলে এবং গেমিং টাইমে কিছুটা হিট জেনারেট করে, যদিও সেটা খুব দ্রুতই ঠান্ডা করতে পারে। বাট মেটাল বডির ফোন যেহেতু হাতে, মানে যদি খালি হাতে ধরেন তখন ফিলটা একটু বেশি পেতে পারেন। গেমিং এর প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনটাতে আমরা কিন্তু পাবজি রান করি, যেখানে সুপার স্মুথ অ্যান্ড আলট্রা এক্সট্রিমে আমরা প্লে করতে পারছিলাম এবং রেজাল্ট স্ট্যাবল ছিল, সুপার স্ট্যাবল ছিল। লং রানে গিয়ে সেটা প্রায় 40 মিনিটসের পরে স্মার্টফোন 40 ডিগ্রির মতো আসতে পারছে। যদি বাংলাদেশের টেম্পারেচার এখন একটু কম, বাট আর একটু বেশি টেম্পারেচার বা আপনি যদি আউটডোরে বসে গেম প্লে করেন সেক্ষেত্রে আর একটু হিট জেনারেট করতে পারে। আমরা তো এয়ার কন্ডিশনিং রুমে ওরকম জায়গা থেকে আসলে গেম প্লে করছিলাম। তাছাড়া গেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা 60 FPS ট্রাই করি। অ্যাভারেজে আমি যদি বলি তাহলে খুব সহজে বুঝবেন 59 FPS-এই ধরে রাখতে পারছিল একদম কনস্ট্যান্টলি বলতে গেলে। 30 মিনিট গেম প্লের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছায় 41 ডিগ্রি। আপনি চাইলে খুব সহজেই রেকর্ডিং অন করে স্মার্টফোনে গেম প্লে করতে পারবেন। এমনকি গেমিং এর সময় আপনি সাইড বার পাবেন, সেখান থেকে বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। তাছাড়া গেমিং এর সুবিধা দেয় এরকম অনেক ফিচার্স রয়েছে। ব্যাটারিটা ভাই অনেক বড় সড়ো দিচ্ছে, 7000 mAh সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে এখানে এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় ওয়্যারড, যেটা বক্সে আপনি পেয়ে যাবেন। এমনকি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট পাচ্ছে। সো সেই জায়গায় কিন্তু কমতি দেয় না, সাধারণত ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে এই সমস্ত জায়গায় মিস করে। বাট ও ওয়্যারলেস চার্জিংও দিছে 50 ওয়াট, কম না। 27 ওয়াটে এটা রিভার্স চার্জ করতে পারে। তবে অনার ক্লেম করছে এই ব্যাটারিটা নাকি 5 ইয়ার্স লং লাস্টিং হতে চলছে, 5 ইয়ার্সের ডিউরেবিলিটি সার্টিফিকেশন, বিশাল ব্যাপার স্যাপার। তো এটার ব্যাকআপ ভালো পাবেন, আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন একদিন প্লাসে ব্যবহার করতে পারবেন। আমরা 9 ঘন্টার মতো এসওটি পেয়েছি, তবে এটা ডিপেন্ড করবে আপনি আসলে কেমন ধরনের ইউজার। যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে 8.5 ঘন্টার মতো একটা এসওটি পাইতে পারেন, আর যদি কিনা আপনি মনে করেন লাইট ইউজার বা নর্মাল ইউজার সেক্ষেত্রে যদি এভাবে বলি 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন, নট ব্যাড। এই স্মার্টফোন 20 to 100% চার্জ করতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 5-7 মিনিটের মতো, সো খারাপ না, মোটামুটি ওকে আছে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, দুপাশ থেকে অলমোস্ট ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, অ্যান্ড সাউন্ডের ডেপথও ভালো আছে। ইয়ারপিসের সাউন্ড ভালো আছে, নোটিফিকেশন যেহেতু কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। তাছাড়া সমস্ত রকমের সেন্সরগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের তলায়, তবে এটা আল্ট্রাসনিক না, অবশ্যই এটা অপটিক্যাল। আল্ট্রাসনিক হলে আরো বেশি ফাস্ট হইতো, বাট অ্যাজ এ অপটিক্যাল রেজাল্ট একদম ঠিকঠাক আছে, সেই জায়গা থেকে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট। এর যে আরো দুইটা ভাই রয়েছে, এই যে এটা নিয়ে পরে না হয় বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। দামটা জাস্ট একটু বলে দিই, 600 লাইটের দাম রয়েছে 44,999 টাকা, আর 600 এর দাম রয়েছে 64,999 টাকা, 65,000। সো ইয়া, আই থিঙ্ক আপনি মোটামুটি অনার 600 প্রো স্মার্টফোনটি কেমন কি অফার করছে সবকিছুই জানলেন। এই স্মার্টফোনটার দাম 1 লক্ষ টাকা, যেহেতু স্টোরেজটা কম 256 জিবি, যেটা আসলে এটার দামের সাথে যায় না, কারণ আমরা 256 জিবি ভেরিয়েন্ট মনে হয় 20-30 হাজার টাকা স্মার্টফোনও দেখতে পাই। তো সেই জায়গা থেকে অবশ্যই 512 জিবি থাকা উচিত ছিল। সেক্ষেত্রে আসলে এই স্মার্টফোন তার ফ্ল্যাগশিপ কিলারের যে ব্যাপারটা ওইটা ঠিকঠাকভাবে পূরণ করতে পারতো, একই সাথে আমরা পারফরমেন্সেও বেটার কিছু লক্ষ্য করতাম। এই স্মার্টফোনটার দাম যদি কিনা ধরুন 80-র ঘরে গিয়া হিট করতো কোনোভাবে, এটা হয়তো করতো যদি কিনা আমরা ফোনটা আরও বছরখানেক আগে পাইতাম। বাট এখন তো ফোনের দামটা অনেক বেড়ে গেছে, এটা আপনারা জানেন, সব ফোনের দামে বেড়ে গেছে, সেই গ্রে চ্যানেল বলেন আর আমাদের অফিসিয়াল চ্যানেল বলেন। এখন সেই জায়গা থেকে আমাদের পকেটের অনেকগুলো টাকাই চলে যাবে। বাট সত্যি বলতে গেলে স্মার্টফোনটা যদি ধরেন 80-র আশেপাশে কোনো জায়গায় লঞ্চ করে ফেলতে পারতো, মানে সেই রকমের একটা ডিল হইতো। আপনাদের কাছে অনার 600 প্রো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আমরা ছোট ভাই ব্রাদার নিয়ে কথা বলবো। আর এই স্মার্টফোন যদি আপনারা প্রি অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গিফটস পেয়ে যাবেন। এমনকি দেখলাম একটা সুন্দর ট্রলিও ওরা দিচ্ছে। সো একটু ডিটেলগুলো দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত কিছু মেনশন করে দিলাম, এমনকি ওদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।